নমস্কার, রায় বাংলায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনারা দেখছেন শাইনি গোল্ড অ্যান্ড ডায়মন্ড হারানো হেসেল সিজন 2। প্রতিদিনের মতো আজও আমাদের মাঝে পেয়েছি একজন নতুন অতিথিকে। আমাদের সাথে আজকে রয়েছে আমাদের নতুন অতিথি রানী সেন। নমস্কার। তো রানী দি বলছি আমি। অবশ্যই বলতে পারো। আজ আমাদেরকে কি, আমাদের দর্শকদেরকে কি রান্না উপহার দিচ্ছে? আজ আমি যেহেতু এটা হাড়ও হেসে, তো আমি এখানটায় কাঁচা কলার কোপ্তা, এটা আমার দিদিমা খুব ভালো রান্না করতেন। তো সেই জন্য আমি এইটাকে বেছে নিয়েছি, কাঁচা কলার কোপ্তা। এইটা আমি আজকে বানাবো বাড়ি। কাঁচা কলার কোপ্তা, তাই আটটা তো আমরা দেবো শুধুমাত্র তোমার সাথে নয়, দর্শকদের সাথে। চলুন তার আগে আমরা চলে যাচ্ছি আমাদের ধীরে ধীরে আমাদের সেই রান্নার রেসিপি। আজকের রান্না কাঁচা কলার কোপ্তা। এর মধ্যে দুটো ছোট কাঁচা কলা, দুটো ছোট ছোট আলু, ওটাকে সিদ্ধ করে নিয়েছি প্রথমে, এবং তারপর ওটাকে মেখে নিয়েছি।
আমাদের উপহার দিলে আর তোমাকে তাই খালি হাতে তোমরা ছাড়তে পারি না, তার জন্য রয়েছে শাইনি গোল্ড অ্যান্ড ডায়মন্ডের তরফ থেকে গিফট ভাউচার তোমার জন্য। থ্যাংক ইউ, ভীষণ খুশি হলাম। রান্না তো করতে ভালোবাসো, তা এতক্ষণে আমরা সকলে বুঝেছি এবং দর্শকেরাও বুঝেছে, তাই তোমার জন্য রয়েছে আমাদের উত্তর দিনাজপুরের প্রসিদ্ধ তুলাই পান্ডি চাল, তাও আবার নাজুক চালের দোকান, ব্যাপক ব্যাপক, সেটাও তোমার জন্য। থ্যাংক ইউ। এছাড়াও থাকছে তোমার জন্য স্টাইল ওয়ার্ল্ডের তরফ থেকে 500 টাকার গিফট ভাউচার। ওকে, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। আমি ভীষণ খুশি হলাম আজ তোমাদের এখানে আসতে পেরে, সত্যি আমি ভীষণ খুশি হয়েছি। আমাদের আজকের রেসিপি কাঁচা কলার কোফতা একেবারে প্রস্তুত, তাই তো? একদম। তো হ্যাঁ, সেই বেশিক্ষণ লোক সামলাতে যদিও আমি পারি না, তবুও আমাদের দিদি আমাদের মানে বহু গুণের অধিকারী। তার দর্শকের অনেকেই জানে না, দিদি একদিকে যেমন সরকারি কর্মচারী ছিলেন, যদিও বা এখনো রয়েছেন, উনি আগে বললেন যে বিয়ে হিসেবে, তবে তার সাথে উনি বেশ কিছু চর্চাও চালিয়ে গিয়েছেন, স্পেশালি তার হাতের লেখা, তাই তো? তাই আজ দিদিকে পাবো এবং তার হাতের লেখা আমরা শুনবো না, তা হয় না। তাই দিদি, তোমার নিজের হাতের লেখা স্বরচিত কোনো কবিতা যদি আমাদের দর্শকদেরকে আজ শোনো। কবিতা ঠিক বলুন, একটা ছড়া। আচ্ছা। তো রাই বাংলা। এসেছি আজ হারানো হেসেলে, রাত্রে কোপ্তা কানে, পুরোনো দিনের রেসিপি এটা, খেতে সুস্বাদু ভারী, রান্নাও হবে আড্ডাও জমবে, রাই বাংলার সাথে রান্না করে তুলে দেব সব সঞ্চালকের হাতে। রাই বাংলার সকলকে অনেক ধন্যবাদ জানাই, সুস্থ থেকো, আনন্দে থেকো, ভালো থেকো সবাই। বাহ, ধন্যবাদ দিদি, ভীষণ সুন্দর। এবং হ্যাঁ, সঞ্চালকের হাতে তুমি তুলে দিয়েছো, বেশি সময় নেবো না, চলো একটু টেস্ট করেই দেখি। তুমিও দেখো টেস্ট করে তোমার নিজের হাতের রান্না কেমন হয়েছে। আর দিদির বাড়িতে রান্না তো এখন তুমি করছো? আমি করছি। আর হ্যাঁ, যেটা বলছিলাম মানে ধরো ছোটবেলা থেকে কি তুমি রান্নার প্রেমী নাকি? না, ছোটবেলা থেকে আমি রান্নার ব্যাপারে ছিলাম না। আমি বাইরের সমস্ত কাজ করব, কিন্তু রান্নার ব্যাপারে আমার একটা ভীতি ছিল বলতে গেলে। মানে যে মানুষটা আজ হারানো এসে রান্না আমাদেরকে উপহার দিচ্ছে, এটা আমার বিরাট সৌভাগ্য, সত্যি সত্যি বলতে গেলে করিনি, বলতে গেলে বাপের বাড়িতে মাই করেছেন, তারপরে আমার বোন, ও খুব ভালো রান্না করে, ও করেছে। আচ্ছা, দেখি কতক্ষণ তোমার এই রান্নার পরীক্ষা পর্ব চলছে, দেখি আজকে পরীক্ষা কতটা নম্বর পাচ্ছে। ওটা আমি আগেও পেয়েছি, বাড়িতেও পেয়েছি, ভীষণ সুস্বাদু হয়। এতটাও যে সুস্বাদু হতে পারে তা বোধহয় আমাদের এই আজকের অতিথি রানীদির হাতে রান্না না খেলে বোধহয় হতো। অসাধারণ হয়েছে, তুমি একটু টেস্ট করে দেখো, ভীষণ সুন্দর হয়েছে। সত্যি বলবো, অবশ্যই দর্শকেরা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন, অসাধারণ খেতে হয়েছে। পছন্দ হয়েছে? ঠিক। তো হ্যাঁ, যেটা বলছিলাম দিদি, বাপের বাড়িতে কে কে আছেন? বাপের বাড়িতে এখন মা বাবা কেউ নেই, ভাই বোনেরা আছে। বোনদের তো বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, ভাইদেরও বিয়ে হয়ে গেছে, ভাইয়ের মেয়েরও বিয়ে হয়ে গেল। এখন মোটামুটি তবে সবাই। ছোটবেলাতে কোনটা রান্না করতে হয় না না না, দিদি না বোন বললে? বোনই বেশিরভাগ দায়িত্ব। আমি তো সবার বোন। তো আচ্ছা, সবচেয়ে বড় তো? হ্যাঁ, তো সেই জন্য হয়েছে কি, আমার মা বাবার বাবু আর কি, আমরা বাবাকে বাবু বলতাম। আমার বাবা পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করতেন, তো সেই সব হিসেবে আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি, থানার কোয়ার্টারে থেকেছি, বিভিন্ন থানার কোয়ার্টারে। তো ওই বাইরের যেগুলো কাজ বাবু থাকতেন না বাড়িতে। দিদির বেসিক্যালি কোথা থেকে আসা, মানে আমার আমার মানে জন্মস্থান হচ্ছে এইখানে, যে দক্ষিণ দিনাজপুরের কুশমুন্ডি, যেটা দক্ষিণ দিনাজপুরের কুশমুন্ডি, সেটা হচ্ছে আমার মামার বাড়ি, সেইখানে আমার জন্ম। আচ্ছা। তো আমার বাবু আর বাবার চাকরির সূত্রে তো গোটা বোধহয় পশ্চিমবঙ্গ ঘোরা হয়ে গেছে। সেটা ঘুরেছি, মানে পড়াশোনাও তার মানে বিভিন্ন জায়গায়, বিভিন্ন, মানে 1 বছর 2 বছরের বেশি কোথাও আমরা থাকিনি। এবং ওই স্কুল চেঞ্জ, এখন যেটা হয় পুলিশ লাইনের হ্যাঁ। ক্ষেত্রে, যে তাদেরকে ট্রান্সফারেবল জব, তার ফলে আজ এখানে কাল অন্য কোথাও, খুব খুব সেটার জন্য সাফার তো হতে হয়েছিল। ভীষণ হয়েছে। এবং আমি এর সঙ্গে একটা কথা শেয়ার করি, আমার এখানটায় তোমরা জানো কিনা জানি না, নির্মল মুখার্জি বলে এখানকার সভাপতি ছিলেন, উনি ছিলেন আমার প্রথম মাস্টার মশাই। ওই মাস্টার মশাই, আমি তখন 2 বছর 9 মাস তোমার সব এরকম বয়স আমার। তো আমার বাবা করণদিঘি থানায় ছিল, ওইখানে নির্মল মুখার্জি তখন প্রাইমারি স্কুলে যখন ঢুকলেন, উনিও বাচ্চা ছিলেন। তো বাবুর সাথে থানার পাশেই তো ওই স্কুলটা দেখি, তো ওইখানটায় উনি বাবুর সাথে চেনা পড়তে মাঝে মাঝে আসতেন, খুব একটু রাজবাড়ি ছিলেন। তো গেলেই আমি বায়না করতাম যে স্যার, মাস্টারমশাই, স্যার মাস্টারমশাই, স্কুলে যাবো, স্কুলে যাবো, স্কুলে চল।
তখন আমি তো ভর্তি হবো, উনি আমাকে কোলে এইভাবে করে নিয়েছে, এবার বাচ্চা আড়াই একেবারে ছোট, বছরের মেয়ে, আড়াই বছরের মেয়ে। ওইভাবে করে নিয়েছে, নিয়ে স্কুলে গিয়ে তখন নিয়ম ছিল 6 বছর লিখে স্কুলে ভর্তি হতে হবে। তো ওই 2 বছর 9 মাসে আমাকে 6 বছর লিখে স্কুলে ভর্তি করেছে। আচ্ছা, এবং তারপরে কি হলো, বাবুকে বললো যে আচ্ছা যাওয়া আসা করুন তো আসো, কিন্তু যখন পরীক্ষা দিলাম তখন আমি ফার্স্ট হলাম। কি বলবো আর, তো ফার্স্ট হওয়ার পরে তখন উনি বলছে আচ্ছা ঠিক আছে থাক, কোনো ব্যাপার নেই থাক। ওই চললো, ওই যে আমার ওই যে বয়সের একটা গল্প হয়ে গেল, সেটাই আজও চলবে। সেটা কি সব সময় চলেছে? তো চাকরি লাইফেও চলেছে? চাকরি লাইফেও তোমাকে ওই কথা আমি এই যে 20 সালে রিটায়ার সবই মানে লজিক্যালি বলতে গেলে তোমার রিটায়ারমেন্ট হয়তো ওই কয়েক মাস আগে হওয়ার কথা 20 সালে মে মাসে আমার রিটায়ার করা কয়েক মানে 1 বছর আগে, হিসেবে। কিন্তু সেটা তোমাকে 2-3 বছর আগে তোমাকে রিটায়ারমেন্ট নিয়ে নিতে হবে। একদম। আচ্ছা, তাহলে দিদির কাছে তো সবচেয়ে বড় প্রশ্ন আমার মনে তো জেগেছে, আশা করছি দর্শকদের কাছে, যে বিয়ের আগে কোনোদিনও রান্না করোনি এবং তুমি রান্না করতে গেলে বাবা বলতো আজ তুই রান্না করেছিস, থাক আজকে না হলে বাইরে থেকে খেয়ে আসি, এরকম আর কি ব্যাপারটা। বিয়ের পরে মানে দাদা তাহলে বিষয়টা কত শ্বশুর বাড়ি ও আরেকটা কথা বলি, ও কিন্তু খুব ভালো রান্না জানে। আচ্ছা, দাদাও ভীষণ ভালো রান্না জানে। ভীষণ ভালো, এবং সবচেয়ে বড় কথা ও যদি তুমি চাটনি খাও না, যে কোনো চাটনি, সে আনারসের চাটনি হোক আর জলপাই হোক, আম হোক, যা মানে তুমি ওই চাটনি খেতে থাকো, আরেকটু খাই আরেকটু খাই। তারপরে তোমার গাজরের হালুয়া, আমি তো অনেক খেয়েছি কিন্তু এত সুন্দর এত সুন্দর হয় না। না, কিছু মানুষের না স্পেশাল কিছু ডিশ থাকে যে হঠাৎ করে দেখবেন যে বাড়িতে আমাদের মায়েরা বিশেষ করে সব রান্না ভালো করে, কিন্তু দেখবেন কোনো একটা ছোট রান্না, ধরেন চাটা হয়তো বাড়ির কোনো একটা মেয়ে কিংবা কোনো একটা ছেলে হয়তো ভীষণ ভালো করে। এই ধরনের ঘটনা কিন্তু প্রত্যেকটা বাড়িতেই থাকে, যে চা অথবা অন্য কোনো হয়তো এই তুমি যেমন বললে যে চাটনিটা তারা ভীষণ ভালো রান্না করেন। তো এরকম একটা কিছু একটা ছোট ছোট ডিশ যেটা বাড়ির একটা স্পেশাল পার্সন থাকে, যে ওটা ওর হাতের বেশ। আজকের রান্না রিয়েলি ভীষণ আমি ভীষণ খুশি হলাম। আমি আপনার তো যে রান্না ভালো লেগেছে, সত্যি কথাই, আমাকে যদি রান্না ভালো হয়েছে আমি এত খুশি হই। শেফের মধ্যে সবচেয়ে বড় যে ক্রেডিট যেটা ওনার দেওয়া হয় শেফকে, সেটা হচ্ছে আপনার রান্না বেস্ট, অথবা আজকের দিনে আপনার রান্নাটা সত্যি অসাধারণ। এটা আমাদের শেফকে সবচেয়ে ভালো বলা যায়। হ্যাঁ হবে আর তো। তা আমি সত্যি আজকে এখানে আসতে পেরে, আমার রান্নাটা শেয়ার করতে পেরে আমি ভীষণ আনন্দিত, মানে এটা আমি বোঝাতে পারবো না কতটা আনন্দিত। আচ্ছা, রানীর তো চাকরি মানে করছো, এখনো ধরে নিচ্ছি করছো, তবে চাকরির পাশাপাশি কবিতার লেখা হয়, আর ওই কোনো সংগঠন এসবের সাথেও তো যুক্ত রয়েছে। আমি রেড ক্রসের সাথে যুক্ত আছি, ওখানকার আমি এক্সিকিউটিভ বডি মেম্বার। তাই ওখানে 8জন রেড ক্রসে 8জন এক্সিকিউটিভ বডি মেম্বার থাকে, লাইফ মেম্বার অনেকই থাকে, তো সেই এক্সিকিউটিভ বডি মেম্বারের আমি একজন। সেই 8 জন এক্সিকিউটিভ মেম্বারদের মধ্যে তুমি একজন। তা হ্যাঁ, এই কথার ফাঁকে দিদিকে বলে রাখি যে আমাদের এই রান্নাঘর তোমার কেমন লাগলো? ভীষণ ভালো লেগেছে, অসাধারণ। অসাধারণ। এই অসাধারণ বানানো যারা দায়ভার নিয়েছিল তারা কেউ না, ব্লু ইন্টেরিয়ার রায়গঞ্জ, যারা আমাদের হেসেলকে আরো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমাদের এক নতুনভাবে আরো হেসেলভাবে সিজন 2-তে আপনাদের সামনে উপহার দিয়েছে। এছাড়াও যে সমস্ত আসবাবপত্র আপনারা দেখছেন তার দায়ভার নিয়েছে কুন্ডু স্টিল অ্যান্ড ফার্নিচার, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, পুরোনো দিনের রান্না তোমরা তোমার হাতে খেয়েছি এবং আগেও পেয়েছি, তবে এরই ফাঁকে বলে রাখি যে আপনারা যারা দর্শকরা আমাদের এপিসোড দেখে থাকেন, যে পুরোনো রান্নার সাথে আমরা নতুন রান্নাও কিন্তু এখন আমরা আনভেশনে নিয়ে আসবো। বেশি দেরি না করে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আপনাদের রেসিপি পাঠান এবং সাথে আপনারা একটা ছবি অবশ্যই পাঠাবেন। পরবর্তী এপিসোডে হয়তো আপনাদেরকেও দেখে নেব আমাদের এই হারানো হিসেবে। তা দিদি, এবারে অনেকক্ষণ তো আমরা দর্শকদের সাথে আড্ডা দিলাম, তোমারও বেশ কিছু প্রতিভা আমরা শুনলাম, তো আরো কিছু মানে তুমি যদি আরো কিছু তোমার নিজের লেখা কবিতা হ্যাঁ, যদি আমি আমাদের এবারে আমার লেখা একটা কবিতা শোনাই। কবিতাটার নাম হচ্ছে হে মানব, হে মানব। ধূসর স্বপ্ন বুকে নিয়ে চাপ চাপ অন্ধকার ভেঙে নদীপথে এগিয়ে যাচ্ছিল বিষণ্ণ পাংশুটে চাঁদ। উদাসী হাওয়া আকাশের ওই স্টেট রঙা মেঘগুলোকে ভাসিয়ে নিয়ে বারবার জোছনাকে আড়াল করে চাঁদের যাত্রার বিঘ্ন সৃষ্টি করছিল। নিস্তব্ধতা গ্রাস করছিল বিশ্ব চরাচর। এরই মাঝে রাতচরা পাখির তীব্র চিৎকারে রাতের নীরবতা ভেঙে খান খান। শীত আসি আসি করছে, তখনও পরিযায়ী পাখিরা চলে যায়নি নিট ছেড়ে। কুলিকের নীল জলে শুক্লা একাদশীর ভাঙা চাঁদের ছায়া। হঠাৎই সেই ভাঙা চাঁদ মেঘের ফাঁকে আলো ছড়িয়ে দেখে একটি সদ্যজাত মানব শিশু মহানন্দে সারমেয় মায়ের স্তন পান করছে। আকাশ
গাছ থেকে চুইয়ে পড়ছে বিপন্ন রাতের নগ্নতা। বোধিবৃক্ষের মতো বৃদ্ধ গাছগুলো অসহায় হয়ে লজ্জায় ঊর্ধ্বমুখে দাঁড়িয়ে আছে। ওই সদ্যজাত শিশুটির কি অপরাধ বলো, কি অপরাধ? হে মানব, আমরা কি পারি না আর একটু মানবিক হতে? আবার নতুন করে জেগে ওঠো ভারতবর্ষ, বিশ্বাসে ভর করে আবার উঠে দাঁড়াও। অসাধারণ। মানে আমার মনে না একটা প্রশ্ন যাচ্ছে যে তোমার এই কর্মব্যস্ত জীবনে এতটা সময় তুমি কিভাবে বের করো বলো তো? দেখো, আমার না, আমি চিরকাল পড়াশোনা করেছি রাতে, দিনে আমি সময় পাইনি। কারণ আমাকে বাড়ি থাকতো, আর তখনকার কিন্তু কাজের লোকের ব্যাপার ছিল না আমাদের ছোটবেলা, আমাদের সব নিজেরাই নিজেদের কাজ করে। তো আমি যেহেতু বড়, বাড়ির বেশিরভাগ কাজ আমাকেই সামলাতে হতো। তো সকালে আমি কোনোদিন পড়ার সময় পাইনি। আমার পড়া হচ্ছে রাত্রিবেলা, রাত 10টায় সবাইকে খাইয়ে দাইয়ে সব ঘুমিয়ে যাবে, আমি তখন করতে বসবো। এখনও ঠিক তাই। এখনো যখন লিখি, আমি দিনের বেলা কখনো আমি লিখি না। ওই রাত্রে হয়তো খাওয়া দাওয়া হয়ে গেছে, শুয়ে পড়েছে, আমি পাশে আলাদা ঘরে বসে আমি হয়তো লিখছি। লিখতে লিখতে হয়তো 1:30টার মতো বেজে গেল, 2:30টাও বেজে গেল, এরকম হয়ে যায়। মানে দিনটা যেহেতু তুমি অফিস কাছারিতে ব্যস্ত, তাই রাতটা তো তোমার কাছে পড়ে গেছে, অপরন্ত রাত যত ইচ্ছে সময়, কারণ সেখানে শেষটা নেই। তাই তোমার যতটা কাজের জন্য যতটা সময় প্রয়োজন সবটাই তুমি এখানে দিতে পারছো। ঠিক। তবে হ্যাঁ, এই আড্ডা কিন্তু শুধুমাত্র দেখলে হবে না। এই আড্ডার পাখি আপনাদের জন্য একটা প্রশ্ন আমাদের নিচে স্ক্রল দিয়ে চলে গেল, তো সেই হয়তো চলে গিয়েছিল এতক্ষণে। তো সেইখানে থাকছে আপনাদের প্রত্যেক সপ্তাহে আপনাদের জন্য একটা করে প্রশ্ন। সেই সমস্ত প্রশ্নের উত্তর আপনাদেরকে দিতে হবে আমাদের লাস্ট, অর্থাৎ সেই মাসের একেবারে শেষ যে এপিসোড থাকছে সেই এপিসোডের পরে একে একে সমস্ত উত্তর দিই, এবং তাদের মধ্যে থেকে যতজন উত্তর পাঠাচ্ছে তাদের মধ্যে থেকে আমরা বেছে নেব কোনো একজন উত্তরদাতাকে, কোনো একজন বিজয়ীকে, যার নাম টেলিকাস্ট করবো আমাদের পরের মাসের প্রথম সপ্তাহে। তো আপনারা এই বললামই, আমাদের এপিসোডের কোনো এক সময় ছুটে যাবে সেই প্রশ্ন, তো আপনাদেরকে দিতে হবে সেই প্রশ্নের সঠিক উত্তর। দিদি, তোমার সাথে অনেকক্ষণ আড্ডা দিলাম। আজকে একটা ভালো আমাদের কাঁচা কলার কোপ্তার রেসিপিও তুমি তুলে ধরলে আমাদের দর্শকদের জন্য, এবং খুবই আমরা মানে তোমাকে ধন্যবাদ না জানিয়ে পারছি না যে তুমি তোমার ব্যস্ততম জীবন থেকে, ব্যস্ততম সময় থেকে তোমার আমাদের জন্য সময় বের করেছো। অসংখ্য ধন্যবাদ। রাই বাংলা তরফ থেকেও তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি ভীষণ খুশি, আমি আপ্লুত, আমি মানে এত আনন্দ হচ্ছে আমার যে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, সত্যি হচ্ছে। না, আমরাও ভীষণভাবে আনন্দিত, ভীষণভাবে আপ্লুত তোমাকে পেয়ে। যাই হোক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ লগ্নে চলে এসেছি। আজকের আমাদের রেসিপি ছিল কাঁচা কলার কোপ্তা, যা তুলে ধরলাম আমরা আপনাদের কাছে। আমরা একেবারে অনুষ্ঠানের শেষে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আমার লেখা একটা বই, কবিতার বই, আমি তোমাকে দিতে চাই। থ্যাংক ইউ দিদি। ফিরে এসো রোদ্দুর, এটা আমার লেখা কবিতার বই। আচ্ছা, বইয়ের নাম ফিরে এসো রোদ্দুর। মানে তোমাকে ধন্যবাদ জানিয়ে ধন্যবাদও বোধহয় ছোট হয়ে যাচ্ছে। দিদি আমাকে একটা ভীষণ সুন্দর, দিদি নিজের লেখা একটা কবিতার বই ফিরে এসে রোদ্দুর আমাকে উপহার দিল। অসংখ্য ধন্যবাদ দিদি। তবে হ্যাঁ, সবকিছুর একটা শেষ থাকে, তাই আমাদের অনুষ্ঠানেও আমরা শেষ লগ্নে চলে এসেছি। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। তবে হ্যাঁ, পরবর্তী এপিসোডে দেখা হচ্ছে আবার নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন আর দেখতে থাকুন রায় বাংলা। ধন্যবাদ সবাইকে, আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং এই অতিমারির সময়ে আপনারা সবাই নিজে নিজে সতর্ক থাকুন। রাই বাংলা।